কিরিটি বলেছিল রাত্রি ৯টার পর তার ওখানে যেতে, কিন্তু ততক্ষণ পর্যন্ত বিলম্ব যেন আর সইছিল না। ৭:৩০টার পরই বের হয়ে পড়লাম কিরিটির বাড়ির উদ্দেশ্যে। কিরিটি তার বাইরের ঘরেই বসে একটা কাগজের গায়ে পেন্সিলের সাহায্যে কিসের যেন নকশা আঁকছিল। আমার পদশব্দে মুখ না তুলেই বলল, আয় সুব্রত, এত তাড়াতাড়ি এলি, খেয়ে আসিসনি নিশ্চয়? না। ঠিক আছে, একসঙ্গে খাওয়া যাবেক্ষণ। কিরিটির পাশে বসে তার সামনে অঙ্কিত নকশাটার দিকে তাকালাম। কিসের নকশা রে ওটা? ডাক্তার ভুজঙ্গ চৌধুরীর চেম্বার ও নার্সিং হোম যে ফ্ল্যাট বাড়িটার মধ্যে আছে সেই বাড়ির নকশা। বাড়িটার মালিক এককালে ছিলেন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায়ী আলী ব্রাদার্সের ছোট ভাই মোহাম্মদ আলী। একদিন ছিল মানে এখন আর নেই নাকি? না। নকশাটার উপরে পেন্সিলের আঁচড় কাটতে কাটতে মৃদুকণ্ঠে জবাব দিল কিরিটি। তবে বর্তমান মালিক কে? ডাক্তার ভুজঙ্গ চৌধুরী। কথাটা শুনে যেন আমার বিস্ময়ের অবধি থাকে না। কিরিটি বলে কি? বর্তমানে বাড়িটার মূল্য ন্যূনপক্ষে হলেও ১.৫ লক্ষ টাকার কম নয়। বললাম, সত্যি বলছিস? হীরা সিং কিরিটির পূর্ব নির্দেশ মতো গাড়িটা খানিকটা দূরেই পার্ক করে রেখেছিল। আমরা গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে লক্ষ্য করলাম শ্রীমন্ত পালের চকচকে ফোর্ড কনসাল গাড়িটা নার্সিংহোমের সামনেই পার্ক করা আছে। অদূরে রাস্তার লাইট পোস্টের আলোয় দেখলাম গাড়ির মধ্যে কোনো ড্রাইভার নেই। শূন্য গাড়িটা পার্ক করা আছে মাত্র। গাড়ি ও গাড়ির নম্বর দুটোই আমার যথেষ্ট পরিচিত। হীরা সিং সজাগই ছিল। আমরা এসে গাড়িতে উঠে বসলাম। গাড়িতে স্টার্ট দিতে দিতে ঘাড় ফিরিয়ে হীরা সিং প্রশ্ন করল, কিধার জায়গা সাব? কোঠি চলো, কিরিটি বলল। প্রথম থেকেই, অর্থাৎ সেই বাথরুম থেকে বের হয়ে আসা পর্যন্ত কিরিটি যেন হঠাৎ কেমন চুপ হয়ে গিয়েছিল। একটি কথাও বলেনি। বুঝতে পারছিলাম কিরিটির মনের মধ্যে বিশেষ কোনো একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। তাই আমিও কথা বলা নিরর্থক ভেবে চুপ করেই গিয়েছিলাম। গাড়ি ছুটে চলেছে নিঃশব্দ গতিতে রাত্রির জনহীন পথ দিয়ে। দুপাশের বাড়িগুলো যেন ফ্রেমে আঁকা ছবির মতো মনে হয়। রাস্তার দুপাশে লাইট পোস্টের আলো ও রাত্রির অন্ধকার মেশামেশি হয়ে যেন আলো ছায়ার একটা রহস্য গড়ে তুলেছে। সেই আলো ছায়ার রহস্যের মধ্যে জাগরণ ক্লান্ত চোখ দুটো আমার যেন কেমন জড়িয়ে আসছিল। হঠাৎ কিরিটির কথায় চমকে ওর মুখের দিকে ফিরে তাকালাম। আমাদের নামবার সময় সিঁড়ি দিয়ে যে লোকটা উঠে গেল তাকে চিনতে পেরেছিস সুব্রত? হ্যাঁ, শ্রীমন্ত পাল। কিন্তু আমি যদি বলি সে শ্রীমন্ত পাল নয়? তার মানে? বিস্মিত দৃষ্টিতে তাকালাম কিরিটির মুখের দিকে। হ্যাঁ, শ্রীমন্ত পাল নয়। কিরিটি আবার বলল, কি বলছিস কিরিটি? ঠিকই বলছি, যদিও সামনাসামনি একদিন মাত্র ভদ্রলোকটিকে দেখেছিলাম। তবুও বলতে পারি সিঁড়িতে যার সঙ্গে একটু আগে আমাদের দেখা হয়েছে সে শ্রীমন্ত পাল নয়।
হুবহু শ্রীমন্ত পালেরই ছদ্মবেশে অন্য কেউ। তবে এও বলবো, সে যেই হোক, তার অদ্ভুত একটা দক্ষতা আছে ছদ্মবেশ ধারণের। কিরিটির কথাগুলো যতখানি বিস্ময়, ঠিক ততখানি কৌতূহলের উদ্রেক করে আমার মনে। এবং আমি কোনো কথা বলবার আগেই কিরিটি আবার বলে, আচ্ছা, বৈকালী সংঘ থেকে ডাক্তারের চেম্বারের দূরত্ব কতটা হতে পারে? মনে মনে একটা হিসেব করে বললাম, মাইল 3 কি 3.5-এর বেশি হবে বলে তো মনে হয় না। তাহলে অ্যাভারেজ স্পিডে গাড়ি চালালে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে কত সময় লাগতে পারে? তা রাস্তা খালি থাকলে 15-16 মিনিটের বেশি নিশ্চয়ই নয়। অর্থাৎ খুব বেশি লাগলে 20 মিনিটের বেশি নয়। হ্যাঁ, তাই। এরপর হঠাৎ কিরিটি সম্পূর্ণ প্রসঙ্গান্তরে চলে গেল। বলল, কাল যাচ্ছিস তো বৈকালী সংঘে? হ্যাঁ, যাব। 2-3 দিন যাইনি। হ্যাঁ, যাস। আর চেষ্টা করে দেখিস যদি বিশাখা চৌধুরীর কাছ থেকে মিত্রা অশোক সংবাদ কিছু সংগ্রহ করতে পারিস। বৌদিও কাল যাচ্ছে নাকি? না, তার সেখানে যাবার যেটুকু প্রয়োজন ছিল তা মিটে গিয়েছে। কি রকম? বারুদ স্তূপে অগ্নিসংযোগ করবার জন্য সামান্য একটি স্ফুলিঙ্গের প্রয়োজন ছিল। শ্রীমতী সেটা দিয়ে এসেছেন। ও, তাহলে বৌদির বৈকালী সংঘে যাবার ব্যাপারে তোর সম্পূর্ণ সমর্থন ছিল, বল? হ্যাঁ, তা ছিল। বুঝতে কষ্ট হলো না। কৃষ্ণা বৌদির বৈকালী সংঘে যাবার ব্যাপারে একটি পূর্ব পরিকল্পনা ছিল। সঙ্গে সঙ্গে নতুন করে আবার গত 20-22 দিনের সমস্ত ব্যাপারগুলো পরপর ভাববার চেষ্টা করি। কোথায় কোন ঘটনা, কোন সূত্রে কার সঙ্গে যোগাযোগ গড়ে তুলেছে, নতুন করে আবার ভাববার চেষ্টা করি। পরের দিন রাত 10:30 নাগাদ যখন বৈকালী সংঘে গিয়ে হাজির হলাম, তখন স্বপ্নেও ভাবতে পারিনি যে ঘটনার গতি কত দ্রুত বিশেষ একটি পরিণতির কেন্দ্রে এগিয়ে এসেছে। পূর্ব রাতের মতো আজও হলঘরে নরনারীদের ভিড় ছিল। ভিড়ের মধ্যে কোথাও বিশাখা চৌধুরীকে দেখতে পেলাম না, এবং দ্রুত অনুসন্ধানী দৃষ্টিটা চারিদিকে সঞ্চালন করেও ঘরের মধ্যে আর কোথাও আরও 2টি পরিচিত মুখও নজরে পড়ল না। একটি অশোক রায়, দ্বিতীয়টি মিত্রা সেন। বিশেষ করে যাদের সম্পর্কে গতকাল কিরিটির মুখ থেকে মুখরোচক সংবাদটি পেয়েছিলাম, এবং যে সংবাদটি পাওয়া অবধি মনের মধ্যে একটা কৌতূহল আমাকে কেবলই চঞ্চল করে তুলছিল। মিত্রা সেনকে অবশ্যই ওই সময় প্রতি রাত্রে দেখিনি। সে একটু দেরি করেই আসতো, কিন্তু অশোক রায় ঠিকই উপস্থিত থাকত। মিত্রা সেন এলে তবে সে হলঘর থেকে যেত। হঠাৎ এমন সময় 1 নম্বর দরজা পথে বিশাখা চৌধুরী হলঘরে প্রবেশ করে আমাকে দেখতে পেয়ে তাড়াতাড়ি আমার কাজ ঘেঁষে এসে দাঁড়ায়। 2 দিন আসনি যে বড়? একটু কাজে বাইরে গিয়েছিলাম। লক্ষ্য করলাম
আমার সঙ্গে কথা বলতে বলতে বিশাখা যেন হাঁপাচ্ছে। শুধু তাই নয়, তার চোখের মণি দুটো যেন কি এক উত্তেজনায় চকচক করছে। রক্তচাপে মুখখানাও যেন থমথম করছে। কোথা থেকে আসছো? জিজ্ঞেস করলাম। ভীষণ পিপাসা পেয়েছিল, বারে গিয়েছিলাম। চলো না, যাবে? কিছু ড্রিঙ্ক করবে? না, আমি ড্রিঙ্ক করি না, জানো তো। তা হোক, চলো। আমার অনুরোধে না হয় একটু অরেঞ্জ বা লেমনি ড্রিঙ্ক করলে। কেন? এনি স্পেশাল অকেশন? যদি বলি হ্যাঁ। তারপরই মৃদু হেসে বলল, না না, সেরকম কিছু না, চলোই না। বলতে বলতে আরও একটু ঘনিষ্ঠভাবে এগিয়ে বিশাখা আমার হাতটা ধরতেই অ্যালকোহলের তীব্র একটা গন্ধ তার গায়ের দামি প্যারিস সেন্টের গন্ধকেও যেন ছাপিয়ে এসে আমার নাসারন্ধ্রে ঝাপটা দিল। থমকে ওর মুখের দিকে তাকালাম। বিশাখার দু চোখের তারায় নেশাগ্রস্ত বিলোল দৃষ্টি। এতক্ষণে বুঝলাম বিশাখা ড্রিঙ্ক করেছে। একটু আশ্চর্য হয়েছিলাম। গত 15-20 রাত্রির ঘনিষ্ঠ পরিচয়ে কখনো তাকে আজ পর্যন্ত ড্রিঙ্ক করতে দেখিনি। বোধহয় নিজের অজ্ঞাতেই তাকিয়েছিলাম বিশাখার মুখের দিকে। মৃদু কণ্ঠে প্রশ্নোচ্চারিত হলো, কি দেখছ অমন করে আমার মুখের দিকে তাকিয়ে সত্যসিন্ধু? সহসা এমন সময় ভয়ার্ত চাপা নারী কণ্ঠের তীক্ষ্ণ আর্তশব্দে চমকে সামনের দিকে তাকালাম। সোনপুর স্টেটের মহারানী সুচরিতা দেবীর কণ্ঠস্বর। হরিবল, হাউ হরিবল! কি 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 ব্যাপার মহারানী? কি ব্যাপার সুচরিতা দেবী? কি হলো মহারানী? একসঙ্গে 8-10টি বিভিন্ন পুরুষ ও নারী কণ্ঠোচ্চারিত প্রশ্ন মহারানীকে উদ্দেশ্য করে যেন বর্ষিত হলো। আমি আর বিশাখাও এগিয়ে গিয়েছিলাম। প্রৌঢ়া মহারানীর সুন্দর মুখখানা যেন নিদারুণ একটা ভীতিতে ফ্যাকাশে বিবর্ণ হয়ে গিয়েছে কাগজের মতো। তার সমস্ত দেহটা তখনও কাঁপছে মৃদু মৃদু। শ্রীমন্ত পাল ও মনোজ দত্ত মহারানীর আরও কাছে এগিয়ে গিয়ে প্রশ্ন করলেন, কি মহারানী, কি? মিত্রা, মিত্রা সেন। কি কি হয়েছে মিত্রা সেনের? শি ইজ ডেড, স্টোন ডেড। একটা আর্ত অস্ফুট চাপা আর্তনাদের মতোই যেন ভয়াবহ ওই কথা দুটি কোনো মতে উচ্চারণ করে দুহাতে মুখ ঢেকে একটা সোফার উপরে মহারানী বসে পড়লেন কাঁপতে কাঁপতে। বন্দুকের ব্যারেল থেকে যেন একটা বুলেট বের হয়ে এসেছে। এবং শুধু একজনের নয়, একসঙ্গে সেই ঘরের মধ্যে তখন উপস্থিত সকলেরই বুক যেন ভেদ করেছে সেই একটিমাত্র বুলেট একসঙ্গে। মহারানী তখনও কম্পিত কণ্ঠে বলে চলেছে, ও গড, কি ভয়ানক, কি ভয়ানক! মিত্রা সেন মারা গিয়েছে? সে কি? জমাট স্তব্ধতার মধ্যে প্রথমেই কথাটা উচ্চারণ করলেন তরুণ ব্যারিস্টার মনোজ দত্ত। হ্যাঁ, আমি স্বচক্ষে এইমাত্র বাগানে দেখে এলাম। প্রথমটাই বুঝতে পারিনি, ভেবেছিলাম বুঝি ঘুমোচ্ছে, কিন্তু বারবার ডেকেও সাড়া না পেয়ে এগিয়ে গিয়ে
গায়ে হাত দিতেই বলতে বলতে হঠাৎ শিউরে উঠলেন মহারানী। এবার এগিয়ে গিয়ে আমি কথা বললাম, আপনি স্থির নিশ্চিত মহারানী? সত্যি সত্যি মিত্রা সেন মারা গেছেন? আপনি কি বলছেন সত্য সিন্ধু বাবু? আই এম শিওর শি ইজ ডেড, স্টোন ডেড। কিন্তু ব্যাপারটা তাহলে একবার দেখে আসা দরকার এখনই। আমার কথায় ঘরের মধ্যে উপস্থিত অন্যান্য সকলের যেন এতক্ষণে খেয়াল হয়। সকলেই একসঙ্গে আমার প্রস্তাবে সায় দেয়। নিশ্চয়ই নিশ্চয়ই, চলুন চলুন সত্য সিন্ধুবাবু। চলুন তো মহারানী। কোথায়? আমি মহারানীর মুখের দিকে তাকিয়ে কথাটা বলতেই তীব্র কণ্ঠে প্রতিবাদ জানালেন মহারানী। না না, আমি আর সেখানে যেতে পারবো না। ডোন্ট রিকোয়েস্ট মি। যান, আপনারা যান। ঘরের মধ্যে তখন উপস্থিত ছিলেন শ্রীমন্ত পাল, মনোজ দত্ত, মহারানী অব সোনপুর সুচরিতা দেবী, অভিনেত্রী সুমিত্রা চ্যাটার্জি, আমি ও বিশাখা চৌধুরী। মহারানীর তীক্ষ্ণ প্রতিবাদের পর হলঘরের মধ্যে কিছুক্ষণের জন্য তখন একটা মৃত্যুর মতোই কঠিন পীড়াদায়ক স্তব্ধতা নেমে আসে। সকলেই যেন একটা আকস্মিক আঘাতে বোবা হয়ে গিয়েছি। কারও মুখে কোনো কথা নেই। এবং সুকঠিন সেই স্তব্ধতা ভঙ্গ করে সর্বপ্রথম কথা বললেন শ্রীমন্ত পাল। শ্রীমন্ত পালই জিজ্ঞাসা করলেন, কোথায় কোথায় দেখেছেন আপনি মহারানী মিত্রা সেনকে? কামিনী ঝোপের সামনে যে বেঞ্চটা আছে সেই বেঞ্চে। আমি এবার শ্রীমন্ত পালের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, জানেন আপনি জায়গাটা মিস্টার পাল? হ্যাঁ, আসুন। শ্রীমন্ত পালকে অনুসরণ করেই অতঃপর সকলে আমরা হলঘরের 1 নম্বর দরজা দিয়ে বের হয়ে লোহার সেই ঘোরানো সিঁড়িপথে উদ্যানে এসে নামলাম। আকাশে পঞ্চমীর চাঁদ মৃদু চন্দ্রালোকে উদ্যানটার মধ্যে একটা আলো ছায়ার রহস্য যেন গড়ে তুলেছে। অদ্ভুত স্তব্ধ চারধার। শ্রীমন্ত পালকে অনুসরণ করেই আমরা সকলে অগ্রসর হলাম। উদ্যানের একেবারে পূর্ব কোণে গোটা 2 কামিনী ফুলের গাছ পাশাপাশি ডালপালা ছড়িয়ে একটা ঝোপ সৃষ্টি করেছে। সেই ঝোপটা ঘুরে সামনে এগিয়ে যেতেই থমকে দাঁড়ালাম। মৃদু চন্দ্রালোকে যে দৃশ্য আমার চোখে পড়ল, আজও আমার যেন তা স্পষ্ট মনে আছে। লোহার ব্যাকওয়ালা একটা বেঞ্চ, তারই একধারে উপবিষ্ট ভঙ্গিতে দেখলাম মিত্রা সেনকে। মাথাটা বুকের সামনে ঝুলে পড়েছে, হাত দুটো কোলের ওপরে ভাঁজ করা। পরিধানের সাদা জর্জেটের জড়ি ও চুমকি বসানো আঁচলটা বুকের ওপর দিয়ে নেমে এসেছে। চাঁদের আলোয় সেই আঁচলের জড়ির কাজ ও চুমকিগুলো যেন চিকচিক করে জ্বলছে। আশেপাশে কোনো জনপ্রাণীর চিহ্ন নেই। স্তিমিত চন্দ্রালোকে সমস্ত দৃশ্যটা এমনই করুণ যে কয়েক মুহূর্ত কারও কণ্ঠ থেকে যেন স্বরটুকু পর্যন্ত বের হয় না। মৃত্যুর হাতে কি মর্মান্তিক করুণ আত্মসমর্পণ! মিত্রা সেনের সমস্ত দম্ভ, আভিজাত্য ও বৈশিষ্ট্য যেন নিঃশেষে তার শেষ করুণ ভঙ্গিটির মধ্যে নিবিড় এক আত্মসমর্পণে ধ্যানস্থ হয়ে আছে। নির্বাক চিত্রার্পিতের মতো
মৃতের চারপাশে সবাই দাঁড়িয়ে। ধীরে ধীরে আমি শেষ পর্যন্ত এগিয়ে গেলাম উপবিষ্ট মৃতদেহের সামনে। তীক্ষ্ণ দৃষ্টিতে আর একবার ভালো করে তাকালাম মৃতার দিকে। তারপর এক সময় আবার ঘুরে দাঁড়ালাম মৃতের পেছনের দিকে, এবং হঠাৎ সেই সময় নজরে পড়ল সেই মৃদু চন্দ্রালোকে মাটিতে কি একটা বস্তু চকচক করছে। কৌতূহল ভরে নিচু হয়ে দেখতে যেতেই বুঝলাম সেটা একটা ছোট কাঁচের পেগ গ্লাস। সন্তর্পণে মাটি থেকে পেগ গ্লাসটা তুলে নিলাম। আমার হাতে পেগ গ্লাসটা দেখে অস্ফুট কণ্ঠে ব্যারিস্টার মনোজ দত্ত বললেন, পেগ গ্লাস না? হ্যাঁ। গ্লাসটা নাকের কাছে তুলে ধরতেই একটা আলতো অ্যালকোহলের গন্ধ আমার নাসারন্ধ্রে প্রবেশ করল। মনোজ দত্তই আবার কথা বললেন, মিস সেন তো কখনো ড্রিঙ্ক করতেন না, পেগ গ্লাস এখানে তবে এলো কি করে? মনোজ দত্তের কথাই মনে পড়ল। সত্যি মিত্রা সেনকে আজ পর্যন্ত কখনো ড্রিঙ্ক করতে দেখিনি, এবং বিশাখার মুখেই শুনেছি তিনি ড্রিঙ্ক করেন না কখনো। এবং বৈকালী সংঘের সভ্য সভ্যাদের মধ্যে একমাত্র তিনি ড্রিঙ্কের ব্যাপারটা আদপেই নাকি পছন্দ করতেন না। এমনকি তিনি দু একবার এমন প্রস্তাবও নাকি তুলেছিলেন যে বৈকালী সংঘ থেকে ড্রিঙ্কের ব্যাপারটা একেবারেই তুলে দেওয়া হোক। কিন্তু অন্যান্য সভ্য ও সভ্যদের প্রতিবাদের জন্যই সেটা সম্ভবপর হয়ে ওঠেনি আজও। সেই মিত্রা সেনের রহস্যপূর্ণ আকস্মিক হত্যার অকুস্থানে পেগ গ্লাস তাহলে এলো কি করে? আর শুধু তাই নয়, পেগ গ্লাসটার মধ্যে এখনো সদ্য অ্যালকোহলের গন্ধ জড়িয়ে আছে। পকেট থেকে একটা রুমাল বের করে সেই রুমালের ভেতর অত্যন্ত সমর্পণে পেগ গ্লাসটা জড়িয়ে পকেটের মধ্যে আবার রেখে দিলাম। মনোজ দত্ত ও আমার মধ্যে হঠাৎ দু একটা কথাবার্তার শব্দের পরই যেন অকস্মাৎ সব আবার নিশ্চুপ হয়ে গিয়েছে। মৃদু চালকে একবার আমার সামনে দণ্ডায়মান নির্বাক নিশ্চল নরনারীদের মুখের দিকে তাকালাম। মনে হলো কেউ যেন তারা জীবিত নয়, কতকগুলো পটে আঁকা ছবি মাত্র আমার আশেপাশে দাঁড়িয়ে আছে। এবারে পকেট থেকে সরু পেন্সিল টর্চটা বের করে মৃতার আরও একটু কাছে এগিয়ে গিয়ে ডান হাতে টর্চটা জেলে বাঁ হাত দিয়ে মিত্রা সেনের চিবুকটা স্পর্শ করতেই একটা বরফ শীতল বিদ্যুৎ স্পর্শে যেন হাতের আঙুলগুলো শিহরিত হলো আমার। মৃতের ঝুলন্ত শিথিল মুখখানি ঈষৎ উত্তোলিত হলো আমার হাতের মধ্যে। বুঝলাম মৃত্যু বেশিক্ষণ ঘটেনি। এখনো মৃতদেহে রাইগার মোটিস সেট ইন করেনি। আমার হস্তপ্ত টর্চের আলোয় সেই মুহূর্তে উত্তোলিত মুখখানির মধ্যে যেটা আমার দু চোখের প্রখর দৃষ্টির সামনে সুস্পষ্ট হয়ে উঠল, সেটা হচ্ছে মিত্রা সেনের প্রসাধন চিহ্নিত সমগ্র মুখখানি জুড়ে নীলাভ একটি ছায়া, আর বিস্ফারিত দুটি চোখ, ঈষৎ বিভক্ত দুটি ঠোঁটের প্রান্ত বেয়ে একটি লালা ও রক্ত মিশ্রিত কালচে ধারা নেমে এসেছে। সঙ্গে সঙ্গে আমার নিজের অজ্ঞাতেই যেন মনের ভেতর থেকে কে আমায় বলে উঠল,
বিষ। কোনো তীব্র বিষেই তার মৃত্যু ঘটেছে। তীব্র কোন বিষের ক্রিয়াতেই মৃত্যু? মনের সুস্পষ্ট ইঙ্গিতটা বোধহয় অকস্মাৎ মুখ দিয়েই আমার অজ্ঞাতে অস্ফুটে শব্দায়িত হয়ে উঠেছিল, বিষ। সঙ্গে সঙ্গে দু তিনজনের কণ্ঠ থেকে প্রতিশব্দের মতোই যেন দু অক্ষরের কথাটি উচ্চারিত হয়, বিষ। হ্যাঁ, বিষেই মৃত্যু হয়েছে, ক্ষীণ অথচ স্পষ্ট কণ্ঠে বললাম আমি। এবার কথা বলল বিশাখা। আত্মহত্যা, সুইসাইড? সুইসাইডও হতে পারে, হোমিসাইডও হতে পারে। কথা হচ্ছে বিষ যখন মৃত্যুর কারণ, এবং মৃত্যু যখন আমাদের সকলেরই অজান্তে আকস্মিকভাবে ঘটেছে, এখনই সবার আগে আমাদের একটা পুলিশে সংবাদ দেওয়া কর্তব্য। আমার কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই প্রায় 4-5টি কণ্ঠ থেকে যুগপৎ অস্ফুট স্বরে উচ্চারিত হলো, পুলিশ। হ্যাঁ, পুলিশে এখনই সংবাদ দিতে হবে বইকি। বিশাখা চৌধুরী বলল, পুলিশ? পুলিশ কেন? বললাম তো, সাসপিশাস ডেথ। আপনারা একজন কেউ যান, পুলিশে একটা ফোন করে দিন। নিকটবর্তী থানা যেটা, সেখানে ফোন করলেই হবে। সকলের মুখের দিকে তাকিয়েই আমি কথাটা বললাম, কিন্তু কারো মধ্যেই যেন সাড়া পেলাম না। তারা পরস্পর বারেকের জন্য পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করে যেন সকলে নিশ্চল হয়েই দাঁড়িয়ে রইল। বুঝলাম কেউ এগুবে না। তখন আমি শ্রীমন্ত পালের মুখের দিকে তাকিয়ে বললাম, চলুন শ্রীমন্তবাবু, ফোনটা কোনখানে আমাকে দেখিয়ে দেবেন। চলুন চলুন, বারে ফোন আছে। শ্রীমন্ত পাল মৃদু কণ্ঠে যেন অনিচ্ছার সঙ্গেই কথাটা উচ্চারণ করলেন। স্থান ত্যাগের পূর্বে আমি সকলকে সম্বোধন করে বললাম, একটা কথা বলা প্রয়োজন। পুলিশ না আসা পর্যন্ত, অর্থাৎ তাদের বিনা অনুমতিতে যেন এখান থেকে কেউ বাইরে যাবেন না। বাইরে যাব না? অভিনেত্রী সুমিত্রা চ্যাটার্জি প্রশ্ন করলেন আমাকে। না, এই অবস্থায় পুলিশ এসে এখানে না পৌঁছানো পর্যন্ত। বুঝতেই তো পারছেন, এ বাড়ি ছেড়ে যাওয়ার মধ্যে রিস্ক আছে। যদি শেষ পর্যন্ত মিত্রা সেনের মৃত্যুর ব্যাপারটা সুইসাইড না হয়ে হোমিসাইড প্রমাণ হয়, হয়তো আপনাদের প্রত্যেককেই আলাদা আলাদাভাবে পুলিশের জবানবন্দির সম্মুখীন হতে হবে। তাহলে আপনারা অপেক্ষা করুন, আমি একটা ফোন করে দিয়ে আসি। আর একটি কথা, মৃতদেহের আশেপাশে কেউ যেন যাবেন না, মৃতদেহ স্পর্শও করবেন না কেউ। কিন্তু সত্যসিন্ধুবাবু, আপনি এত কথা জানলেন কি করে? হঠাৎ মনোজ দত্ত আমাকে প্রশ্ন করলেন। আমি? হ্যাঁ, দিস আর অল ল পয়েন্টস। আমি আগে কিছুদিন লালবাজারে স্পেশাল ব্রাঞ্চে চাকরি করেছিলাম। সিআইডি? অস্ফুট কণ্ঠে বললেন মনোজ দত্ত। আর নিজের আত্মপরিচয় গোপন রাখাই বৃথা, তাই এবারে স্পষ্ট কণ্ঠে জবাব দিলাম আমি। হ্যাঁ মিস্টার দত্ত, তবে সরকারি নয়, বেসরকারি শখের সত্যসন্ধানী আমি। কিরিটি রায়ের নাম শুনেছেন? কিরিটি রায়? একসঙ্গে সকলের কণ্ঠ থেকেই নামটা উচ্চারিত হলো। হ্যাঁ, কিরিটি রায়ের সহকারী সুব্রত রায় আমি। সে কি?
অস্ফুট আর্তকণ্ঠে এবারে বিশাখা চৌধুরী বলল, হ্যাঁ তাই বিশাখা দেবী। সত্যসিন্ধু আমার ছদ্মনাম, ছদ্ম পরিচয়। আমি সুব্রত রায়। বলেই শ্রীমন্ত পালের দিকে তাকিয়ে এবারে বললাম, চলুন মিস্টার পাল, উই মাস্ট ইনফর্ম দ্য পুলিশ। একটা আকস্মিক বজ্রপাতের মতোই যেন আমার সত্যিকারের পরিচয়টা সমস্ত পরিস্থিতিটাকে বিমূঢ় বিস্ময়ে একেবারে বরফের মতোই জমাট বাঁধিয়ে দিয়েছিল। বিমূঢ় নিশ্চল মানুষগুলোর মুখের দিকে আর না তাকিয়েই এবারে আমি শ্রীমন্ত পালকে নিয়ে সামনের দিকে পা বাড়ালাম। বারের মধ্যে 4-5 জন নরনারী টেবিলের সামনে বসে ড্রিঙ্ক করছিল। একপাশে একটা ঘেরা কাঁচের পার্টিশন তোলা জায়গায় ফোনটা ছিল। পার্টিশনের মধ্যে ঢুকে সবার আগে নিকটবর্তী থানায় পরিচিত থানা অফিসার রজত লাহিড়িকে দুঃসংবাদটা দিয়ে কিরিটিকে ফোনে ডাকলাম। হ্যালো, কিরিটি রায় কথা বলছি। তারে কিরিটির কণ্ঠস্বর ভেসে এলো। আমি সুব্রত, বৈকালী সংঘ থেকে বলছি রে। কি ব্যাপার? মিত্রা সেন খুব সম্ভবত মার্ডার্ড। সংবাদটা শুনে কিন্তু অপর পক্ষের কণ্ঠে কোনরূপ বিস্ময় প্রকাশ পেল না। শান্ত প্রত্যুত্তর শোনা গেল, শেষ পর্যন্ত মার্ডার্ড? কিন্তু এতটা ঠিক আশা তো করিনি। নিজের পরিচয় দিয়েছিস নাকি? হ্যাঁ, এইমাত্র দিলাম। এত তাড়াতাড়ি? আর একটু পরে দিলেই হতো। যাকগে, থানায় সংবাদ দিয়েছিস? হ্যাঁ, রজত লাহিড়িকে জানিয়েছি, তিনি এক্ষুনি আসছেন। অশোক রায় ওইখানেই আছে তো? অশোক রায়? কই না, তাকে তো এখন পর্যন্ত দেখিনি। খোঁজ নে, আমি আসছি। হ্যাঁ, ভালো কথা। ক্লাবের প্রেসিডেন্টের খবর কি? এখনো খবর নিতে পারিনি। কেউ যেন না সটকাতে পারে, কিপ অ্যান আই। হ্যাঁ, সেই ব্যবস্থা করেছি। আচ্ছা, যাচ্ছি আমি। ফোন রেখে বের হয়ে এলাম। শ্রীমন্ত পাল পার্টিশনের সুইং ডোরের অল্প দূরেই দাঁড়িয়েছিলেন এবং ঘরের মধ্যে যাঁরা টেবিলে বসে ড্রিঙ্ক করছিলেন তারা দেখলাম আগের মতোই নিজেদের নিয়েই ব্যস্ত। বুঝলাম এ ঘরের নরনারীদের মধ্যে এখনো দুঃস্বপ্নের ধাক্কাটা এসে পৌঁছয়নি। কিন্তু সত্যি অশোক রায়কে তো এতক্ষণ পর্যন্ত আজ এখানে আসা অবধি একবারও দেখিনি। মিত্রা সেন এসেছিল, অথচ জোড়ের অন্যটি অশোক রায় আসেননি। এ তো হতে পারে না। বিশেষ করে আজ শনিবার, মিত্রা সেনের অনিবার্য উপস্থিতির রাত যখন, তখন অশোক রায়ের আসাটাও অনিবার্য। বিশেষ করে ওই সঙ্গে আরও একটা কথা মনে পড়ল। মাত্র আগের দিনই কিরিটির মুখে শুনেছি মিত্রা ও অশোকের বিবাহের ব্যাপারটা স্থির হয়ে গিয়েছে। সেই অবস্থায় আজকের রাতে মিত্রা সেন এসেছে, অথচ অশোক রায় আসেননি। এবং শুধু আশাই নয়, মিত্রা সেন বিষ প্রয়োগে নিহত, অথচ অশোক রায় অনুপস্থিত। কথাটা ভাবতে ভাবতেই শ্রীমন্ত পালের দিকে এগিয়ে গেলাম। চলুন মিস্টার পাল, প্রেসিডেন্টের ঘরে একবার যাওয়া যাক। আমার মুখের দিকে তাকিয়ে মৃদুকণ্ঠে শ্রীমন্ত পাল বললেন, চলুন। ঘর থেকে বের হয়ে অপরিসর প্যাসেজটা দিয়ে পাশাপাশি যেতে যেতে আমি আবার প্রশ্ন করলাম,
অশোক রায়কে দেখছি না, তিনি কি আজ আসেননি নাকি? কই, আমি তো তাকে আজ দেখিনি একবারও। আপনি আজ এসেছেন কখন? রাত 9:30টার পর। আপনি যখন হল ঘরে এসে ঢোকেন, কাকে কাকে দেখেছিলেন সেখানে, মনে আছে? হ্যাঁ। মিত্রা সেন তাদের মধ্যে ছিলেন নাকি? না, তাকেও দেখিনি। তবে কে কে ছিলেন তখন হল ঘরে? মহারানী, সুধীরঞ্জন, সুমিত্রা চ্যাটার্জি, নিখিল ভৌমিক, মনোজ দত্ত, সোমেশ্বর আর আর রমা মল্লিক। হ্যাঁ, রমা মল্লিক ছিল। বিশাখা ছিলেন না? না, কই, তাকে দেখেছি বলে তো মনে পড়ছে না। ভালো করে মনে করে দেখুন, আর কাউকে হল ঘরের মধ্যে দেখেননি? আমার বেশ মনে আছে, আর কাউকে তখন হল ঘরের মধ্যে দেখেছি বলে মনে পড়ছে না। পাশাপাশি চলতে চলতেই বললেন শ্রীমন্ত পাল। চলুন একবার প্রেসিডেন্টের ঘরে যাওয়া যাক, বললাম আমি। চলুন। সরু প্যাসেজটা ডান দিকে বাঁক নিয়েছে। ডান দিকে ঘুরতেই সামনে একটা দরজা আমার চোখে পড়ল। দরজার গায়ে একটা সাদা বেকালাইটের প্রেস বাটন আছে দেখলাম। শ্রীমন্ত পালই এগিয়ে গিয়ে দরজার গায়ে প্রেস বাটনটা টিপলেন। ধীরে নিঃশব্দে আমাদের চোখের সামনে দরজাটা খুলে গেল। দরজা খোলার সঙ্গে সঙ্গেই ভেতর থেকে আহ্বান শোনা গেল, আসুন। প্রেসিডেন্ট রাজেশ্বর চক্রবর্তীর গলা। প্রেসিডেন্টের ঘরের যে দ্বারপথটি সেদিন আমার নজরে পড়েছিল, সেটা ছাড়াও এটি তাহলে ঘরে যাবার অন্য আরেকটি দরজা। এ ধরনের আরও দরজা আছে কি না তাই বা কে জানে। শ্রীমন্ত পালের সঙ্গে সঙ্গে আমি প্রেসিডেন্টের ঘরে গিয়ে প্রবেশ করলাম। প্রেসিডেন্ট আমাদের দিকে পেছন ফিরে টেবিলের সামনে বসে একতাড়া ভাউচার সই করতে ব্যস্ত ছিলেন। একটা ব্যাপার ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই লক্ষ্য করেছিলাম। পশ্চাতের দ্বারের পাল্লাটি বন্ধ হবার সঙ্গে সঙ্গে যেন একেবারে দেয়ালের গায়ে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। বাইরের থেকে প্রবেশদ্বারটি বোঝা গেলেও আকৃতি ও দ্বারের বৈশিষ্ট্য থেকে ভিতর থেকে সেটা বোঝবারও উপায় নেই। সমস্ত দ্বারপথটি জুড়ে দেওয়ালের গায়ে আঁকা রয়েছে একটা নৃত্যরতা চৈনিক সুন্দরীর নিখুঁত প্রতিকৃতি। বুঝলাম, বাইরে থেকে জানা গেলেও ঘরের ভেতর থেকে দ্বারপথটি বোঝবার কোনো উপায় বা চিহ্ন নেই। তা থেকে স্পষ্টই প্রমাণ হয় যে ওইটি একটি গোপন দ্বারপথ। ভাউচারগুলি সই করতে করতেই পূর্ববৎ চেয়ারে উপবিষ্ট অবস্থায় প্রেসিডেন্ট আমাদের দিকে দৃষ্টিপাত না করেই বললেন, কি খবর শ্রীমন্তবাবু? শ্রীমন্ত পালের দিকে না তাকিয়ে বুঝলাম প্রেসিডেন্ট তাকে চিনতে পেরেছেন, তা সে যেভাবেই হোক। সত্যসিন্ধুবাবু মানে সুব্রতবাবু। শ্রীমন্ত পালের কথা শেষ হবার আগেই চকিতে মুখ তুলে তাকালেন প্রেসিডেন্ট আমাদের দিকে। কালো চশমার অন্তরালে সেই মুহূর্তে তাঁর চোখের দৃষ্টির মধ্যে কি স্পষ্ট হয়ে উঠেছিল না টের পেলেও তাঁর চকিত শিরোত্তোলন ও তাকাবার ভঙ্গি থেকেই বুঝেছিলাম আমার নামটা তাঁর কানে আকস্মিকভাবেই প্রবেশ করেছে। সুব্রতবাবু? সত্যসিন্ধুবাবুর সঙ্গে সুব্রতবাবুর কি সম্পর্ক? সেই শুভ্রকেশ
শান্ত চেহারা। এবার কথা বললাম আমি। আমার নাম ও পরিচয়ের ব্যাপারে আমি গোপনতার আশ্রয় নিয়েছিলাম মিস্টার প্রেসিডেন্ট, তার জন্য আমি দুঃখিত। গোপনীয়তার আশ্রয় নিয়েছিলেন, তার জন্য আপনি দুঃখিত মিস্টার সুব্রত রায়? কিন্তু কেন বলুন তো? একটা সুতীক্ষ্ণ শব্দভেদী বাণের মতোই যেন প্রেসিডেন্টের শান্ত কণ্ঠ হতে উচ্চারিত প্রশ্নটা আমাকে এসে বিদ্ধ করল। আপনার সে প্রশ্নের জবাব দেবার আগে আপনাকে একটা দুঃসংবাদ জানাতে চাই মিস্টার চক্রবর্তী। কিন্তু আমার কথার ধার দিয়েও যেন গেলেন না রাজেশ্বর চক্রবর্তী। আপন মনেই বললেন, অজ্ঞাতকুলশীল, সুধীরঞ্জন ইজ রেসপন্সিবল। বলতে বলতে টেবিলের গায়ে একটা অদৃশ্য বোতাম টিপলেন বোধহয়। পর মুহূর্তেই সামনের দ্বারপথে মীর জুমলাকে দেখা গেল। মীর জুমলা, সুধীরঞ্জন। মীর জুমলা আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্বারপথে ক্ষণপূর্বে যেমন আবির্ভূত হয়েছিল ঠিক তেমনি করেই অন্তর্হিত হল। আমরা দুজনেই এতক্ষণ নির্বাক হয়ে দাঁড়িয়েছিলাম। প্রেসিডেন্ট আবার আমার মুখের দিকে তাকালেন। আপনার সত্যিকার পরিচয় তাহলে সুব্রত রায়? আপনি লালবাজার স্পেশাল ব্রাঞ্চের প্রাক্তন সিআইডি? তা যা বলেন। হ্যাঁ, তা বেশ, কিন্তু কি যেন দুঃসংবাদের কথা বলছিলেন একটুক্ষণ আগে। মিত্রা সেন মারা গেছেন। কি কি বললেন? অত্যন্ত চমকিত বিস্ময়ে প্রশ্নটা করলেন তিনি। মিত্রা সেন মারা গেছেন এবং কোনো তীব্র বিষই তার মৃত্যুর কারণ। তার মৃতদেহ বাগানের বেঞ্চিতে। মানে এখানে? হ্যাঁ। আর ইউ ম্যাড মিস্টার রয়? কি সব আবোল তাবোল বকছেন? নিজেই সচক্ষে বাগানে দেখবেন, চলুন না। আপনার একবার দেখা দরকার। থানায় অবশ্যই আমি এইমাত্র ফোন করে দিয়েছি। কিন্তু কে কে আপনাকে গায়ে পড়ে সর্দারি করতে বলেছে মিস্টার সুব্রত রায়? জানতে পারি কি? আমার কর্তব্য বলে মনে করেই থানায় আমি ফোন করেছি মিস্টার চক্রবর্তী। অল রাইট, আপনি এখন যেতে পারেন এই ঘর থেকে। আর একটা কথা জেনে যান, এই মুহূর্ত থেকে আর আপনি বৈকালী সংঘের মেম্বার থাকলেন না। আমারও ঘর ছেড়ে যাবার পূর্বে একটা কথা আপনাকে জানানো দরকার। পুলিশ আসা পর্যন্ত এ বাড়ি ছেড়ে আপনি যেন কোথাও যাবার চেষ্টা করবেন না। ধন্যবাদ। আমার ক্ষণপূর্বের ধন্যবাদটা যেন ব্যঙ্গোক্তির মাধ্যমেই ফিরিয়ে দিলেন প্রেসিডেন্ট আমাকে। আমি ঘর থেকে দ্বিতীয় দ্বারপথে বের হয়ে সোজা হলঘরে চলে এলাম। হলঘরে ঢুকতেই কানে এলো ভায়োলিনের করুণ মিষ্টি সুর।